করে করে রেখে দিতাম আর তোমাকে দিয়ে দিতাম। বিকেলে হচ্ছে যে আমি বসে আছি খাবার হ্যাঁ, খেয়ে সব করে যে নাই ভাই নাই 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 নাই। গ্রুপে মেসেজ দিয়েছি, কেউ তো রিপ্লাই দিচ্ছিল না, কি করবো? আমি তো ঘুম থেকে উঠে দেখতেছি যে ভাইয়া কি ক্লাস ক্লাস করাইলো নাকি, পরে দেখি করাইনি কেন জানি এখনো। আচ্ছা, তাহলে আমরা গত টপিকে এগুলো বুঝছিলাম না, যে সিস্টেম হইতে পারে একটা উন্মুক্ত, মানে কি উন্মুক্ত মানে হচ্ছে যেটাতে তোমার কি ভরও বের হয়ে যাবে, আর কি তোমার হচ্ছে যে তাপও বের হয়ে যাবে, তাই না? মানে শক্তিও বের হয়ে যাবে। আরটা ছিল কি তোমার বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম তাহলে কেমন হতে পারে ভাইয়া? বদ্ধ সিস্টেম যদি দেখাই, দেখো, বদ্ধ, এটা একটা পাত্র নিলাম, হ্যাঁ, ঠিক আছে? মানে পাত্রের ভিতরে গরম পানি আছে, বুঝো, পানিটা গরম, ঠিক আছে? এরকম গরম পানি আছে। এখন আমি একটা কাজ করলাম, তুমি একটা কাজ করলো কি, এই পাত্রর উপরে ঢাকটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার জলীয় বাষ্প কি বার হইতে পারবে? তার মানে কি, না। তার মানে ভরের বিনিময় হবে না। ভরের জলীয় বাষ্প যদি বার হতে পারবে না, এই কারণে ভরের বিনিময় হবে না। তাহলে ভরের বিনিময় হবে না। তাহলে দেখো এখান থেকে যে তাপটা আছে সেটা তো পরিবেশে ছাড়বে, তাই না? তাপ পরিবেশে ছাড়বে, তাপ শক্তি পরিবেশে ছাড়বে না, ছাড়বে না? তাপ শক্তি, বুঝুনি কথা? না কথা বুঝো নাই, আমিন? হ্যাঁ জানি, তাহলে তাপ শক্তি, কালকে তো পারিনি। তাপ শক্তি যদি পরিবেশে হারাই, তাহলে কি হবে? এখানে তাপ বিনিময় হবে, তাই না ভাইয়া? হুম, তার মানে হুম। কি বলতে পারি, যে বিনিময় হবে। তার মানে যে পাত্রটা আমি নিব, সে পাত্রটা হতে হবে সুপরিবাহী, তাই না ভাইয়া? সুপরিবাহী পাত্র, যে পাত্রটা পরিবহন করবে, এবং পাত্রটা কি, পাত্রটা বদ্ধ থাকবে, সেটাই হচ্ছে বদ্ধ সিস্টেম। পাত্রটা থাকবে বদ্ধ। আচ্ছা, আর আমরা আরেকটা দেখেছিলাম, যে তোমার বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমে কি তাপ ও বিদ্যুৎ দুটোটাই তোমার হচ্ছে যে কোনোটাই পরিবাহিত বের হবে না। পরিবাহিত হবে না। তাহলে এটা কেমন হবে? পরিবাহিত যদি না হয়, তাহলে একটা কাজ করলাম আমি, আরেকটা এরকম তোমার হচ্ছে যে এ- এই নিলাম, এবং যদি, যেহেতু ভর বিনিময় হবে না, তার মানে কি এটা ঢাকনা যুক্ত একটা পাত্র থাকবে, তাই না ভাইয়া? ঢাকনা যুক্ত পাত্র, এবং ধরো এর ভেতরে আমাদের ইয়া আছে, কি বলে, গরম পানি আছে। এখন আমি যদি তাপটাকে পরিবর্তন করতে, কেউ আসলো নাকি? কি? কেউ আসলো? দেখেন হামজা। আচ্ছা, তাহলে দেখো, যে আমরা ওই কে আসছে, এখনো হামজা এসেছো? হুম। হামজা, আচ্ছা, এটা দেখো বদ্ধ সিস্টেম করতেছি, তাহলে বদ্ধ সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম, দুঃখিত, বিচ্ছিন্ন সিস্টেম করতেছি আমরা। তাহলে এটা পড়তেছি আমরা বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে বিচ্ছিন্ন সিস্টেমে কি হলো, আমরা একটা বদ্ধ পাত্র নিলাম, এবং বদ্ধ পাত্রের ভিতরে গরম পানি নিলাম, মানে গরম তরল নিলাম বা গরম পানি নিলাম, তাহলে এগুলো হচ্ছে গরম পানি। তাহলে বদ্ধ যদি করি, তাহলে এখান থেকে কি ভর বের হওয়ার সুযোগ নাই, তাহলে কি ভর বিনিময় হচ্ছে না, তাই না ভাইয়া? ভর বিনিময় হচ্ছে না, হচ্ছে না। ভর বিনিময় হবে না। আচ্ছা, আবার যদি একটা কাজ করি, তোমার এখানে আমি যদি এখন এগুলোতে অপরিবাহী, অপরিবাহী এই পাত্রটা যদি একটা অপরিবাহী পাত্র হয়, মানে কুপরিবাহী, তার মানে কি অপরিবাহীকে কুপরি বলা হয়, অর্থাৎ যদি এটা কুপরিবাহী হয়, তার মানে কি তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। কথাটা বুঝছো? তাহলে কি হয়, সে তাপ ও পরিবহন, তাপ ও বিনিময় করবে না, তাপ শক্তি বিনিময় করবে না কুপরিবাহী হলে। কথা বুঝছো? মানে তাহলে এটা এটা কি হয়, এটা কোথায় হয় বলো তো? দেখো, যেরকম দেখো কি হটপট, তারপর কি চায়ের ফ্লাক্স, যেগুলোতে আমরা ধরছি, বা গরম পানির ফ্লাক্স, ওগুলো থেকে পানি ঠান্ডা হয়ে যায় সাথে সাথেই, হয় না? বেশ কিছু সময় লাগে, তার মানে কি ওটা হচ্ছে কুপরিবাহী, মানে একটা প্লাস্টিকের আবরণ দেওয়া, আর পুরোটাকে ঢাকা থাকে, এগুলো তাপটা বেরিয়ে যেতে পারে না, ঠিক আছে? তাপ বেরিয়ে যাওয়ার জন্য একটা পরিবাহী পদার্থ লাগবে, যেটা তাপকে মানে বহন করতে পারবে, তাই না? কথা কি বুঝছো? তার মানে হুম, বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে সেটাই সিস্টেম, যে সিস্টেমে ভরও বিনিময় হবে না, তাপও বিনিময় হবে না। কথা ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে এরকম তিনটা সিস্টেম থাকতে পারে। ওকে, তাহলে আমরা এখন শিখবো তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা শিখবো তোমার, ভাই এটা কয়দিনে শেষ হবে? শেষ হয়ে যাবে, শুরু ক্লাস করতে থাকলে শেষ হয়ে যাবে, আর বেশি দিন লাগাবো না। এটা এটা তাপগতিবিদ্যার সূত্র শেষ করে দেবো, আর আরেকটা সূত্র আছে, হয়ে গেল। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র করতে থাকলে শেষ হয়ে যাবে, বুঝছো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাহলে কি, ফার্স্ট ল অফ কি থার্মোডাইনামিক্স, তাই না ভাইয়া? থার্মোডাইনামিক। থার্মোডাইনামিক্স। আচ্ছা,
তো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট সূত্রটা তো দিয়েছিলেন বিজ্ঞানী জুল। হ্যাঁ, কি দিয়েছিলেন? বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল বলেছেন যে তোমার যে যে বিজ্ঞানী জুল বলেছেন যে তাপ শক্তিকে বিজ্ঞানী জুল কি হয়েছে? বিজ্ঞানী জুল বলেছেন কি জানো? এই তাপ শক্তিকে, এই যে তাপ শক্তিকে, হ্যাঁ, তাপ শক্তিকে তোমার হচ্ছে কাজে কাজে বা যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তিতে, হ্যাঁ, এবং এবং যান্ত্রিক শক্তিকে শক্তিকে হ্যাঁ তোমার কি তাপ শক্তিতে রূপান্তর করতে, তাপ শক্তিতে তাপ শক্তিতে তাপ শক্তিতে রূপান্তর করলে, তাপ শক্তিতে রূপান্তর করলে তাপ 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 বাদন আসছে অ্যাপ্রুভ করে। আচ্ছা, তাপ ও যান্ত্রিক করছি, যান্ত্রিক শক্তি শক্তি তাহলে লিখিনি বা কাজ, তাপ বা যান্ত্রিক শক্তি বা কাজ সমানুপাতিক সমানুপাতিক হবে। এটা হচ্ছে জুল সাহেব প্রথম সূত্রে বলেছেন। হ্যাঁ, দেখি গান গান বন্ধ করি না তো এটাও রিলস হয়ে যাবে। আচ্ছা, তা দেখো যে তাপগতিবেদের প্রথম সূত্রে তোমার হচ্ছে ফার্স্ট হতে বিজ্ঞানী জুল দিয়েছে, জুল দিয়ে বলছেন যে দেখো ব্যাপারটা কেমন, যদি ভুল করে কথা আমি হয় বলছি, ব্যাপারটা এটা তোমাকে আমি ফিল করাই। দেখো যদি ফিল করাতে চাই তাহলে ধরো যে এখানে আমার একটা পরিবাহী, এখানে আমার পানি আছে, ঠিক আছে, তাহলে এখানে আমার আছে পানি। হ্যাঁ, এখন আমি কি করলাম, এখানে তোমার হচ্ছে যে একটা ধরো যে হিটার বসাই দিলাম। হ্যাঁ, তাহলে এরকম একটা হিটার বসাই দিলাম, তাহলে হিটার বসালে এরকম একটা হিটার থাকবে যেখানে বিদ্যুৎ প্রবাহ দিলাম এবং এখানে একটা সুইচ দিলাম, তাহলে এখানে একটা সুইচ দিয়ে দিলাম, একটা হিটার বসাই দিলাম। তাহলে আমি যদি পানির ভেতরে হিটার বসাই দিই তাহলে কি হবে? ধীরে ধীরে পানিটা গরম হবে, তাই না ভাইয়া? ধীরে ধীরে পানিটা হবে গরম, তাই না কি? তার মানে কি, যদি পানিটা গরম হয় তাহলে এই পানিটা যে তাপটা উৎপন্ন করছে, দেখো যে আমরা যদি পরিবাহীর ভিতরে রোধের ভিতরে, রোধ মানে কি, যদি তাপ মানে বিদ্যুৎ প্রবাহ পরিবহনে বাধা দিচ্ছে, হ্যাঁ, তাহলে বিদ্যুৎ পরিবহনে যদি বাধা দেয় তাহলে কি হবে? সে আস্তে আস্তে এই রোধকটা কি হবে জানো? এই রোধকটা ধীরে ধীরে গরম হতে থাকবে। কথাটা বোঝা গেছে? এই রোধকটা যখন গরম হবে তার মানে তাপ উৎপন্ন হলো, তার মানে কি হলো? রোধকে 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 তাপ হলো, তাপ শক্তি উৎপন্ন তো হয় না, মানে বাড়লো, মানে তাপ শক্তি উৎপন্ন হলো, মানে রূপান্তরিত হলো এক কথায়। এই রোধকে যদি তাপ বাড়ে তখন রোধকটা কি করবে? এই পানিকে তাপ দিতে থাকবে। পানি কি করবে? তার মানে রোধক তাপ দিবে আর পানি কি তাপ গ্রহণ করবে। তার মানে কি রোধ রোধ যেটা রোধটা আছে, এখানে রোধ দেওয়া আছে, এই রোধটা কি তাপ তাপ কি করবে? দিবে। হ্যাঁ, আর এই পানিগুলা কি করবে বলতো? বলতো কি করবে? তাপগুলা নিবে। কথা বোঝা গেছে? তাই যদি নাই তাহলে এই তাপ নিয়ে এই তাপ যদি দেয় আর এই তাপ নিয়ে তখন কি হলো? এই তাপটা গ্রহণ করে নিল, এভাবে কিন্তু তাপ কি হলো? একে অপরকে সে আদান প্রদান করে ফেললো। যেহেতু তাপমাত্রা বেশি, পানির তাপমাত্রা কম, পানিকে তাপটা দিয়ে দিল। তাহলে এরকম যদি হয়, বলছে যে তাপ শক্তিকে যদি কাজে রূপান্তরিত করি, তার মানে কি, এখন যদি আমি এটাকে যদি পানিটা যদি গরম হয় তাহলে কি হবে? পানির ভেতরকার যে অণুপরমাণু গুলো আছে এগুলো ছোটাছুটি করবে, গরম হলে করবে না ছোটাছুটি করবে। তার মানে কি, এই তাপ শক্তির কারণে কি হলো? যান্ত্রিক শক্তিতে পরিণত হলো। হ্যাঁ, আবার এই যান্ত্রিক শক্তি পরবর্তীতে ছোটাছুটি করার পরে একটা তাপ উৎপন্ন করবে। যদি এটা যদি পরস্পর ছোটাছুটি করে তাহলে ছোটাছুটির কারণেও তাদের ঘর্ষণ এবং যান্ত্রিক শক্তির কারণে তোমার আবার এর ভিতরে কি থাকতে পারে? আন্তঃআণবিক শক্তি থাকতে পারে, এর ভিতরে গতি শক্তি আছে। এটা সবগুলো শক্তিকে একসাথে বলা হয় অন্তস্থ শক্তি, বুঝছো? মানে একটা বায়বীয় পদার্থ বা জলীয় পদার্থের সবগুলো শক্তিকে তখন একসাথে বলা হয় অন্তস্থ শক্তি। আচ্ছা, তা যদি হয় তবে যে তাপ শক্তিটা ছিল, আমি তাপ শক্তি দিয়ে কি করলাম? কাজে পরিণত করলাম। দেখো এখানে আমি তাপ দিলাম, তাপ দিয়ে তার একটা কাজ হলো, এবং এই যান্ত্রিক শক্তি যদি আবার তাপ শক্তিতে রূপান্তর হয় তাহলে সেটা পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ বিজ্ঞানী জুল সাহেব বলছেন ডাব্লু সমানুপাতিক তোমার হচ্ছে কিউ হবে। হ্যাঁ, মানে কাজ সমানুপাতিক কিউ হবে, মানে কি, তাপ বাড়ালে আমি যত তাপ দিব কাজও তত হতে থাকবে। কথা বুঝছো? কাজও তত হতে আছে। কারণ কি ভাইয়া, এটার ভিতরে আণবিক শক্তিগুলো বাড়ছে। আর শক্তি কি? কাজ করার সামর্থ্যকে তো শক্তি বলে, তাই না? মানে কাজই যা, শক্তিও তা। কারণ কাজের একক কি? কাজের একক জুল, শক্তির একক কি? জুল। তার মানে কি, আমি যে তাপটা দিলাম
আর পানিগুলো যে তাপগুলো গ্রহণ করলো, তার ফলে কি হলো, তাদের ভিতরে অন্তস্থ শক্তিগুলো বাড়লো। তাপ গ্রহণ করার ফলে তাদের মধ্যে অন্তঃশক্তিগুলো তারা বেশি ছোটাছুটি করবে। অর্থাৎ কি, আমি যত তাপ বাড়াবো, তার মানে এটা বলতে পারি আমি যত তাপ বাড়াবো কাজও তত বাড়বে। তখন বিজ্ঞানী কি করলেন, এটা হচ্ছে তার কাজ, এটা হচ্ছে কি কাজ, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার তাপ শক্তি বা তাপ, হ্যাঁ, তাপকে তাপ শক্তি বলি। তখন আমরা কি করবো, এটাকে সমানুপাতিক ধ্রুবক হতে গেলে আমরা এইটার ভিতরে একটা ধ্রুবক নিই, সেই ধ্রুবকটাকে লিখি জে, ঠিক আছে, জে কিউ। এখন দেখবা, তাহলে ধরো যে এটা যদি জুল হয়, কিউ মানে কিউ এর একক হচ্ছে ক্যালারি, মানে তাপ শক্তির একক হচ্ছে ক্যালারি, হ্যাঁ, ক্যালারি। তাহলে ক্যালারি থেকে জুল করতে গেলে আমরা জানি 1 জুল সমান 4.2 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এটা করে কিন্তু এভাবে চলে আসে। তার মানে বিজ্ঞানের জুল সাহেব এই সূত্রটা দিলেন, হ্যাঁ, বিজ্ঞানের জুল সাহেব এই সূত্রটা দিলেন, ঠিক আছে, খুব ভালো কথা। তার মানে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে ধ্রুবকটা যদি না রাখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ। তার মানে বিজ্ঞানী জুল সাহেব বলছেন যে আমি যত কাজ দিব, যত তাপ দেবো কাজও তত পাবো, যত তাপ দেবো কাজও পাবো, মানে আমি যে ছোটাছুটি করছে কাজও পাবো। তাই যদি হয়, তাহলে এখানে বিজ্ঞানী জুলের একটা তোমার একটা ফল্ট হয়ে গেল। কেমন ফল্ট হলো আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো যে ধরো যে এখানে তোমার একটা আমাদের একটা পাত্র আছে। আচ্ছা, পাত্রটা আমি নিই সুন্দরভাবে, পাত্র আছে। আচ্ছা, এখন এই পাত্রটার ভেতরে আমাদের কি আছে, অনেকগুলো গ্যাস আছে, হ্যাঁ। আচ্ছা, এটা বড় করি, আমাদের পাত্রের ভেতরে অনেকগুলো গ্যাস আছে, হ্যাঁ। এখন আমি কি করলাম ভাইয়া, এই পাত্রটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে আমি কি করতে পারি, এখানে একটা পিস্টন নিয়ে নিতে পারি, পিস্টন দিয়ে আমি ঢেকে দিলাম, কথা বুঝছো? তাহলে আমি যে সুন্দর করে একটা পিস্টন এঁকে দিই, তাহলে দেখো এটা একটা পিস্টন হয়ে গেল, হ্যাঁ। এখন এখান থেকে যদি একটা ডিজাইন মেরে দিই, তাহলে হয়ে গেল এটা পিস্টন, হ্যাঁ। তাহলে একটা পিস্টন দিয়ে আমি এটাকে করে দিলাম। এখন আমি কি করলাম, ধরো এখান থেকে আমি দিচ্ছি ওকে তাপ, তাহলে কি মোমবাতিতে তাপ দিচ্ছি, হ্যাঁ। তাহলে মোমবাতিতে আমি তাপ দিচ্ছি, বা ধরো এটা হচ্ছে একটা চুলা আমি মোমবাতি আঁকলাম একটা চুলা। এখন চুলাতে যদি আমি তাপ দিই ভাইয়া, তাহলে কি দিলাম, আমি দিলাম তাপ, হ্যাঁ। তার মানে আমি একে দিচ্ছি কি তাপ শক্তি দিচ্ছি, মানে এখানে তাপ থার্মোমিটার দিয়ে তোমার হচ্ছে মানে তাপমাত্রা বাড়ছে, মানে কি তাপ শক্তি যাচ্ছে ওর ভিতরে, তাই না? তাহলে মানে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা, এটা যেহেতু ঠান্ডা ছিল আর গরম করছি, তার মানে কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দিয়ে কি যাবে, তাপ শক্তি যাবে। তার মানে আমি এখানে দিচ্ছি তাপ, এর ভিতরে দিচ্ছি তাপ, এর ভিতরে দিচ্ছি তাপ। এর ভিতরে তাপ দেওয়ার ফলে কি হবে ভাইয়া, এর ভিতরে দুটা কাজ হবে। একটা কাজ কি বলতো, এই যদি তাপ দিতে থাকি, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে কি হতে পারে, যে তোমার এই যে পিস্টনটা একটু উপরে উঠে যেতে পারে, একটু উপরে উঠে গেল, আমি চিন্তা করলাম যে একটু উপরে উঠে গেছে, তাহলে অল্প একটু উঠে গেছে, তাহলে পিস্টনটা এখন এতদূর উঠে গেছে, কথাটা বুঝো, এতদূর উঠে গেছে। তাহলে উঠে যদি যাই, তার মানে কি এখানে একটা সরণ ঘটলো, এখানে একটা অল্প একটু সরণ ঘটলো না, আমি ধরলাম এটাকে ডিএক্স, কথাটা বুঝো, এই ডিএক্স পরিমাণ তার সরণ কিন্তু ঘটলো। তাহলে যার সরণ ঘটে এবং তার কি, তার মানে এই দেখো এই যে প্রত্যেকটা ইগুলো আছে, গ্যাস গুলো আছে, তারা কি করছে, তারা উপর দিকে একটা বল প্রয়োগ করছে। সব দিকে আমাদের জানি যে পরিবাহী পদার্থ কিন্তু সব দিকেই বল প্রয়োগ করে, কিন্তু আমি পার্সিয়ালি ধরে নিলাম যে এখানে বিশেষ করে পিস্টনটাতে বল প্রয়োগ করছে, হ্যাঁ, কারণ পিস্টনটাতে বল প্রয়োগ করছি। তাহলে আমরা দেখো এখানে বল পেয়েছি এবং কিছু পরিমাণ সরণ পেয়েছি। তাহলে আমরা বল আর সরণের উপর কি বলি, ডাব্লিউ জি ইকুয়াল টু কিন্তু আমরা জানি এফ এস। তার মানে কি, এটা কি এফ ডিএক্স, আর এখানে কস থিটা, বুঝছো, কস থিটা। তো যেহেতু দেখো বল যেদিকে যাচ্ছে কাজও সেদিকে হচ্ছে, তার মানে কি বল কাজের ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। তার মানে সম্পূর্ণ এটাকে বলতে পারি এফ ডিএক্স, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স। দেখো ভাই এখানে একটা কাজ পাই। তার মানে কি ভাইয়া, দেখো বিজ্ঞানী জুল সাহেব বলেছিলেন, ভালো কথা, খুব ভালো কথা বলেছেন। এটা কিন্তু বিজ্ঞানী জুল সাহেবেরই কথা আমি বলছি এতক্ষণ পর্যন্ত, যে বিজ্ঞানী জুল সাহেব বলেছেন যে আমরা যদি তাপ দিই তাহলে আমরা একটা কাজ পাই। দেখেছো, আমরা একটা কাজ পেয়েছি, ভালো কথা। কিন্তু দেখা যায় কি ভাইয়া, এই অণু গুলো যে ছোটাছুটি করছে, এত একটা অন্তস্থ শক্তি আছে, এই অন্তস্থ শক্তিটা তো বাড়ছে। ধরো এখন যদি তাপ দেওয়ার আগে যে শক্তিটা তাদের ছিল, এখন তাপ দেওয়ার পরে কি হবে, তাদের শক্তিটা, তার ছোটাছুটিটা বাড়বে না? তার মানে কি তাদের ভিতরে শক্তি বেড়ে গেছে, ছোটাছুটি বাড়ছে, মানে কি সে কোথা থেকে ছোটাছুটি করবে, একটা শক্তি বেড়ে ছোটাছুটি করবে। তখন আমরা এই অন্তস্থ শক্তিটাকে বলি কি জানো, এই যে অন্তস্থ শক্তিকে বলি ইউ। তখন ইউ ইজ ইকুয়াল টু লিখি, আমাদের একটা সূত্র আছে যে 3/2, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে ভালো করে লিখি তো, 3/2 ছিল একটা সূত্র, আর একটা ছিল তোমার কি ছিল, এটা ভুলে গেছি। আচ্ছা F/2, এই যে F/2 N আর টি, ধরো এটা একটা সূত্র, এখন তোমাদের বুঝার দরকার নেই কি টি হচ্ছে, এটা কেলভিন এককে, এটা কেলভিন এককে, হ্যাঁ। তাই যদি হয়, আর হচ্ছে তোমার আর হচ্ছে যে আমাদের হচ্ছে ধ্রুবক, একটা ধ্রুবক সেটা হচ্ছে যে আমরা জানি, আর এন হচ্ছে এখানে কতগুলো ইয়ে আছে তার সংখ্যা, মানে গ্যাসের সংখ্যা। আর এফ কে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম,
মানে প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটা ডিগ্রি অফ ফ্রিডম থাকে, হ্যাঁ, সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেটা বা তোমরা সেটা অনেকগুলো প্র্যাকটিস করে ক্যালকুলেশন করে জানতে পারবা। তার মানে দেখো ভাই এখানে একটা অন্তস্থ শক্তিও তো পাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি কি যতগুলো তাপ দিচ্ছি তাপের সাথে সাথে আমরা কি পাচ্ছি, একটা ইউ পাচ্ছি, একটা ডাব্লু পাচ্ছি। কিন্তু বিজ্ঞানী জুল সাহেব এই অন্তস্থ শক্তিটাকে, বিজ্ঞানী জুল সাহেব কি করেনি, অন্তস্থ শক্তিটাকে ধরেননি। কথাটা বুঝছো? অন্তস্থ শক্তিটাকে বিজ্ঞানী জুল সাহেব মানে তখন তার পরীক্ষাতে তিনি এটাকে ধরেননি। এই কারণে এই যে কাজটা করলাম, যেখানে আমরা অন্তস্থ শক্তিটাকে অ্যাড করতে হবে, এই কথাটি বলেছিলেন বিজ্ঞানী ক্লসিয়াস। ঠিক আছে? তার মানে কি করলেন বিজ্ঞানী জুল, তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র দিয়েছেন, ভালো কথা, কিন্তু এটাকে পরিমার্জন করে বিজ্ঞানী ক্লসিয়াস ভালো মতো তাপগতিবিদ্যার সূত্রটাকে তিনি কি করলেন, মডিফাই করলেন এবং একদম বিস্তীর্ণের সূত্রটা দিলেন। কথাটা কি বুঝে গেছে? এখন কোনো ঝামেলা আছে কেন বলো? আরো কোনো প্রশ্ন আছে? মাইক খুলো। না 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 বুঝছো? ভালো মতো বুঝছো ভাইয়া? একবারে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো ভাইয়া আমরা এটাকে আরো একটু ভালোভাবে বলতে পারি যে তোমার এই যে আমরা এই কাজটা করলাম, হ্যাঁ, আমি যদি একটু ছোট করি, আহারে কি হলো, ওরে মাইক্রোসফটের বাচ্চা রে। আচ্ছা, আমি যদি একটু ছোট যদি করি এবং যদি এদিকে রাখি, তাহলে এখান থেকে দেখো ভাইয়া একটা কাজ আমরা করতে পারি। সেটা কি কাজ করতে পারি তোমার দেখো যে এখানে যে অন্তস্থ শক্তিটা, এখানে অন্তস্থ শক্তিটা আমরা পুরোপুরি নিয়ে নিয়েছি, কিন্তু ভাইয়া দেখো যে এটার হচ্ছে তোমার তাপ দেওয়ার আগে ধরো একটা অন্তস্থ শক্তি ছিল, আর তাপ দেওয়ার পরে তার অন্তস্থ শক্তি কিছু পরিমাণ বেড়েছে, ধরলাম যে কিছু পরিমাণ বেড়ে সেটা ইউ ড্যাশ হয়েছে। তার মানে কি যে অন্তস্থ শক্তিটা নিচ্ছি, তাপ দেওয়ার পরে যে অন্তস্থ শক্তি নিচ্ছি, সেই অন্তস্থ শক্তি ইউ না আমাকে ঠিক হলো। তার মানে কি অন্তস্থ শক্তিটা কি নিতে হতো ভাইয়া, কিউ ইজ ইকুয়াল টু অন্তস্থ শক্তির পরিবর্তনটা নিতে হতো ডেল ইউ নিতে হতো, মানে যে তাপ দেওয়ার পরে যে অন্তস্থ শক্তিটা হলো সেটা নিতে হতো আমাদের, তাহলে ডেল ইউ নিতে হতো। তাই যদি নিতে হয় তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লিখবো, এই সূত্রটাকে থিটা মানে কিউ ইজ ইকুয়াল তাপ ইজ ইকুয়াল টু ডেল অন্তস্থ শক্তি যোগ কাজ। তখন আমরা এই সূত্রটাকে আরো সুন্দরভাবে কিভাবে লিখি, সবগুলোতে ডেল একটাতে ভালো লাগে না, সবগুলোতে আমরা ডেল কিউ, ডেল ইউ আর ডেল ডাব্লিউ এটা করে দিই। এখন দেখো ভাই এখানে এটা লিখলে অসুবিধা নাই। এখন বলবো কেন অসুবিধা নাই ভাইয়া, কারণ দেখো আমি তাপ যা আগে যখন দিয়েছিলাম তখন তাপই দিইনি জিরো, তার মানে তাপ দিয়েছিলাম জিরো, পরে দিলাম কিউ, তার মানে ডেল কিউ মানে কিউই থাকলো, তার মানে একই ব্যাপার, কিউই থাকলো, একই ব্যাপার। আবার দেখো কাজও আগে ছিল না, মানে এখানে কোনো আগে স্মরণ ঘটেনি, মানে কাজ ছিল না, স্মরণ ঘটেনি, তাহলে এফ কাজের হচ্ছে সূত্র হচ্ছে তোমার এফএস কে ডিএক্স, তাহলে এখানে এসটা হচ্ছে ডিএক্স, তাহলে আগেও কাজ ছিল না, তাহলে জিরো থেকে যদি ডাব্লিউ বিয়োগ করে ডাব্লিউ, তাহলে ডেল ডাব্লিউ মানে জিরোই থাকে, তার মানে ডাব্লিউই থাকে, তার মানে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লিখতে পারি। এটাই হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ। ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কয়েকটা কথা বলতে পারি ভাইয়া, হ্যাঁ, বেশ কয়েকটা কথা বলতে পারি। এখান থেকে কি কি বলতে পারি এগুলো তোমাদের বইয়ে খুব মানে এলোমেলো ভাবে বলা আছে, আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। আরো যদি একটু ভালো করে আমি একটা কথা বলতে চাই, তাহলে দেখো ভাইয়া যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা পড়েছিলাম। শূন্যতম সূত্রতে কি দেখেছিলাম, যে দুটি যদি আমরা তাপীয় বস্তুকে রাখি, তার মধ্যে যদি আরেকটা তাপীয় বস্তুকে নিয়ে আসি, তাহলে কি করে তাপগুলো প্রবাহ হয়ে তাদের মধ্যে সাম্যাবস্থা তৈরি করে। তাহলে শূন্যতম সূত্র থেকে আমরা যা শিখেছি, কি শিখেছি, তাপের প্রবাহ শিখেছি, তাই না ভাইয়া? তাপের প্রবাহ আর তাপের সাম্যাবস্থা শিখেছি, আর কি তাপের সাম্যাবস্থা শিখেছি, তাই না ভাইয়া? আচ্ছা, আর দ্বিতীয় সূত্রতে আমরা তোমার প্রথম সূত্রতে আমরা তোমার তাপগতিবিদ্যার সূত্র, তাহলে কি থার্মোডাইনামিক্স তাপগতি বিদ্যার সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি শিখতে পারছি দেখো ভাইয়া, প্রথম সূত্র থেকে পাচ্ছি আমরা তাপ, হ্যাঁ, শক্তি আর কাজ, হ্যাঁ, পরস্পরের সম্পর্ক শিখতে পারছি, তাই না ভাইয়া? পরস্পরের যে সম্পর্কটা সেটা শিখতে পারছি প্রথম সূত্র থেকে। এটা আমরা দেখলাম, দেখো প্রথম সূত্র থেকে কি, এই যে তাপ, এটা হচ্ছে তাপ, আর এটা হচ্ছে অন্তঃ শক্তি আর কাজ, এগুলোর মধ্যে আমরা কি তাদের মধ্যে সম্পর্কটা শিখতে পারছি প্রথম সূত্র থেকে। এখন এখান থেকে বেশ কিছু কথা বলা যায়। কি কথা বলা যায় দেখো, যে ডিকিউ নিয়ে আমরা দুটো কথা বলতে পারি। আচ্ছা, এটাকে যে আমরা ডেল লিখতেছি না, এই যে ডেল লিখছি, এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি। একই কথা তুমি যেটা লিখবো সেটাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল কিউ মানে পরিবর্তন ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ মানে পরিবর্তন, ডি মানে পরিবর্তন বোঝায়, হ্যাঁ, তাহলে ডি কিউ বাই ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা আমরা এইভাবে বলতে পারি, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি এটা বলতে পারি, তাহলে আমরা ডি কিউ দিয়ে আমরা দুটো সূত্র বানাতে পারি, মানে দুটো কাহিনী হতে পারে। আবার কি ভাইয়া, এই ডি ইউ দিয়েও দুটো কাহিনী হতে পারে, হ্যাঁ,
ডি ইউ তে দুটো কাহিনী হতে পারে, আবার কি আছে ডি ডাব্লিউ এটাতেও দুটো কাহিনী হতে পারে। কি কি কাহিনী এগুলো পরীক্ষাতে খুব আসে, দেখো যে তোমার এই যে ডি কিউ এটার মান কখন প্লাস হবে আর এটার মান কখন মাইনাস হবে, ডি ইউ এটার মান কখন প্লাস হবে এটা কখন মাইনাস হবে, ডি ডাব্লিউ এটার মান কখন প্লাস হবে এটার মান কখন মাইনাস হবে। এখন তাপ ভাইয়া, তার মানে কি তাপ, তার মানে তাপের কথা, তাপ কখন প্লাস হবে যখন কি করবে সিস্টেম তাপ গ্রহণ করবে, সিস্টেমটা তাপ গ্রহণ করবে। তাহলে কি সিস্টেমকে যদি আমি তাপ দিই, হ্যাঁ তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেমটা তাপ গ্রহণ করছে তার মানে কি ডিকিউটা ধরন তাপ বাড়ছে, তাহলে সিস্টেম তাপ গ্রহণ করলে, সিস্টেম তাপ শক্তি গ্রহণ করলে, যেহেতু এটা তাপ শক্তি তাহলে সিস্টেম গ্রহণ করলে, অথবা আমরা এটাকে বলতে পারি শোষণ করলে, সোজা কথা। হ্যাঁ আচ্ছা, তার মানে তখন এটা প্লাস হবে। আর যদি সিস্টেমটা যদি তাপ ছেড়ে দেয় তার মানে কি তাপ সিস্টেম ত্যাগ করলে, সিস্টেম কি করলে ত্যাগ করলে বা বর্জন করলে, সোজা কথা। তাহলে তখন কি হবে তোমার যে ডিকিউটা ঋণাত্মক হয়ে যাবে। দেখো ভাইয়া এই চিত্রটা দেখো, আমি তাপ দিচ্ছি তখন কি ডিকিউটা প্লাস হচ্ছে, আর যদি সিস্টেমে যদি অন্য কাউকে তাপ দেবে তাহলে মানে সিস্টেম এটা হচ্ছে এখন পুরো সিস্টেম আঙ্গুল দেখাচ্ছে হাই, তাহলে এইটা যদি এখন পরিবেশে তাপ দেয় তার মানে কি তার তাপ শক্তি কমে যাবে না, তখন সে ঋণাত্মক হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে এরকম ডিউটা কি অন্তস্থ শক্তি ছিল। এখন ভাই আমরা দেখলাম যে অন্তস্থ শক্তি তোমার কিসের উপর ডিপেন্ড করে, দেখো এখানে সবগুলাই তোমার ধ্রুবক, আর ধ্রুবক এনও ধ্রুবক, মানে যতগুলো তোমার গ্যাস আছে ততগুলো গ্যাস নিয়ে তোমরা চিন্তা করতেছি, তার মানে এটাও ধ্রুবক চেঞ্জ হবে না, আর হচ্ছে একটা ধ্রুবকীয় মান এটাও চেঞ্জ হবে না, এফ হচ্ছে ওই হচ্ছে গ্যাস পদার্থের ডিগ্রি অফ ফ্রিডম এটাও চেঞ্জ হবে না, তার মানে চেঞ্জ হবে কি টি, মানে তাপ, টি হচ্ছে তাপ, তার মানে কি তাপ যদি আমি বাড়াই তার মানে কি, তার মানে কি তাপ মানে কি তাপমাত্রা, কি মানে তাপমাত্রা, মানে তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বাড়ালে এটা হবে প্লাস, আর এখানে তাপমাত্রা কমালে এটা হবে মাইনাস, তাপমাত্রা কমালে তাহলে ডিইউ এর মান হবে ঋণাত্মক। আবার ডিডব্লিউ মানে কাজ, তাহলে কাজ কিসের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া, কাজ ডিপেন্ড করতেছে এই যে সরণ, তাহলে ভাইয়া সরণ, তো সরণ যেহেতু থাকে তখন আমরা এটাকে সিম্পলি ভাবে বলতে পারি যেখানে তোমার কি যদি আমি আয়তন বাড়াই তার মানে কি পাত্র যদি আয়তনটা বাড়াই দিই তার মানে কি সরণটা বাড়বে, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে কি আয়তন বাড়বে, কিসের আয়তন পাত্রের, হ্যাঁ না ভাইয়া পাত্রের, এই যে ব্যাপার পাত্রের আয়তন বাড়ালে তোমার হচ্ছে ডিডব্লিউ মানে কাজটা হবে ধনাত্মক, আর যদি আয়তন যদি কমায়, হ্যাঁ এগুলো এইভাবে মনে রাখবা তাহলে যে কোনো অ্যান্সার করতে পারবা। তাহলে পাত্রের আয়তন কমালে, তোমাদের বইয়ে অনেক বড় বড় লাইন লেখা আছে দরকার নাই, তাহলে পাত্রের আয়তন কমালে ডিডব্লিউ এর মানটা হবে ঋণাত্মক। এখন পর্যন্ত বুঝতে পেরেছো, কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে কি ভাই এখন পর্যন্ত কোনো? না। এটা হচ্ছে তাপ ভাইয়া, তা তাপ তাপ কখন বাড়বে যদি সিস্টেম তাপটা গ্রহণ করে, কেন ভাইয়া এটা হচ্ছে কি অন্তত শক্তি, অন্তত শক্তি কখন বাড়বে যখন হচ্ছে তোমার তাপমাত্রা বাড়বে, কারণ অন্তত শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। হ্যাঁ আর এটা হচ্ছে কাজ, তাহলে কাজ কখন বাড়বে যখন আয়তন বাড়বে, সিম্পল কথাবার্তা। হ্যাঁ আচ্ছা, তাহলে এটাতে আমরা আরো কথা বলতে পারি যে তাহলে আমরা চাপ আছে দেখলাম, তাপ আছে দেখলাম, আয়তন আছে দেখলাম, হ্যাঁ তাহলে এগুলা কাহিনীতে কি ঘটবে, তখন আমরা বলি সমচাপে, সমচাপে সমচাপে আর সূত্র কি হবে সমচাপে, তাহলে সম আর যদি চাপ দিই সমচাপের সূত্র কি হবে, আর সমুষ্ণ তাপমাত্রায় মানে মানে তাপমাত্রাটা সবসময় সমান, তাহলে সমুষ্ণ তাপে আর এটা আমরা বলতে পারি তোমার হচ্ছে কি সম আয়তনে, আচ্ছা আরেকটা আমরা বলতে পারি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়, তাহলে এই সমচাপ এটাকে বলা হয় আইসোবারিক, বার মানে চাপ, হ্যাঁ আচ্ছা সমতাপ তার মানে কি আইসো থার্মাল, তাই না ভাইয়া মাল, আহারে তাহলে থার আর যে মাল, আর হচ্ছে সম আয়তন তাহলে এটাকে বলি আইসোকোরিক, আর রুদ্ধতাপের ইংরেজিটা বলে তাপ দিব না, হ্যাঁ তার মানে তাপটা দিব না, তার মানে কিউ কনস্ট্যান্ট হয়, এখানে কিউ হয় কনস্ট্যান্ট, মানে কি এটা আমি ভুলে গেছি ইংরেজিটা, এই কারণে এটা লিখলাম রুদ্ধতাপের ইংরেজিটা আমি ভুলে গেছি, তাহলে কিউ কিউ কনস্ট্যান্ট থাকবে, মানে কি তাপটাই বাড়বো না, তাপটাই বাড়বো না, রুদ্ধতাপ মানে তাপই দিব না আমি, কোনো তাপই ওকে দিব না আমি, তাহলে কি হবে সমচাপ যদি হয় ভাইয়া দেখো খেয়াল করো, তার মানে সূত্র ছিল আমি দেখাই বলি সমচাপ যদি হয় তার মানে কি ডি কিউ, এটা সূত্র ছিল ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না ভাইয়া। এখন যদি চাপটা সমান হয় দেখো আমরা এটা লিখেছি এটা চেঞ্জ হয় টি এর জন্য মানে তাপমাত্রার জন্য, এটা চেঞ্জ হয় আয়তনের জন্য, আর কিউ চেঞ্জ হয় কিউটা চেঞ্জ হবে কখন যখন তাপ শক্তি দিব কি দিব না সেটার উপর, তার মানে কি সমচাপের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কথা বুঝছো, যেটা সূত্র সেটাই, কারণ সমচাপের জন্য সূত্র কি চেঞ্জ নয়, কারণ চাপের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ বলতে পারি সহজেই। আবার দেখো ভাইয়া এই সূত্রটা যদি থাকে, এই সূত্রটা যদি চিন্তা করি এখন সমতাপ দিই তার মানে কি তাপটা সমান,
মানে কি তাপটা যদি বারবার সমান হয় তার মানে তাপটা ধ্রুবক, মানে ধ্রুবকটাকে যদি আমি হটাই দিই তাহলে কি বলতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ। কথা বোঝা গেছে? হ্যাঁ, তারপরে ওটা ধ্রুবক, ওটা হটাই দিলাম। এখন সম আয়তন, আয়তনের উপর ডিপেন্ড করে কে, ডাব্লিউ ডিপেন্ড করে। তার মানে কি ডি কিউ ইজ ইকুয়াল টু ওটা হটে যাবে ডি ইউ। ঠিক আছে, তাহলে সম আয়তন প্রক্রিয়ার সূত্র হবে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ। মানে কি তাপ আর অন্তত শক্তির সম্পর্ক, দুটো তাপে। এখন তাপে যদি আমি না দিই তার মানে তাপ জিরো, তার মানে কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তখন আমি এটাকে লিখতে পারি যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ। কথা বোঝা গেছে? কোনো ঝামেলা আছে? মানে ওই তিনটে সূত্র থেকে আমরা চারটা সূত্র আরো বের করে নিয়ে আসতে পারি। কথা বোঝা গেছে? আর কোনো ঝামেলা? না। আচ্ছা, সূত্রগুলো আরেকবার দেখেন দাও, তিনটে সূত্র। কি বললা? আগের সূত্রগুলো আরেকবার একটু দেখেন তো। আচ্ছা, আগে সূত্র দেখাবো, টেনশন নাই। তাহলে এটা বুঝছো না যে এই দেখো এই সূত্রটা ছিল মেন সূত্র। হ্যাঁ, এখন যদি এখানে যদি আমরা দেখেছি ডাব্লু, ডাব্লুটা এখানে না লিখি, ডাব্লুটা হচ্ছে ভি এর উপরে ডিপেন্ড করে, তাই না? আমরা দেখলাম ডাব্লুটা ভি এর উপরে ডিপেন্ড করে। ডাব্লুটা কার উপর ডিপেন্ড করে? আয়তন মানে ভি। এটা ডিপেন্ড করে তাপমাত্রা মানে টি। এটা ডিপেন্ড করে সিস্টেম গ্রহণ করছে না বর্জন করছে, তার মানে তাপ। তার মানে তাপের উপর ডিপেন্ড করে, তার মানে তাপ দিব কি দিব না। তাহলে কি যদি ডি কিউ যদি টি এর উপর সমচাপ হয় তার মানে সমচাপের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা সূত্র হবে। হ্যাঁ, দেখো তাপ, তাপ যদি আমি সমান রাখি তার মানে ধ্রুবক হিসেবে, তার মানে এটা হবে সূত্র। ধ্রুবকটাকে যদি হটাই দিই সমায়তন, তার মানে এটা হবে রুদ্ধতাপ। তাপ যদি না দিই তাপ জিরো, তার মানে এটা হবে সূত্র। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের কাহিনী যত রকমের। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি। এখান থেকে আমরা এটা এই যে তোমার সমচাপ আর যে সম আয়তন আর এগুলো যে আছে, এগুলোর জন্য আমরা হচ্ছে তোমার এই গ্রাফ শিখতে পারি। হ্যাঁ, যে কিভাবে করে এটার গ্রাফ গুলো হয়, এমসিকিউ বারবার পরে বা সৃজনশীলেও এভাবে করে প্রশ্নগুলো আসে। তাহলে দেখো যে সমচাপ, মানে সমচাপেরটা করলাম, এটাকে ইংলিশে বলতেছি আইসোবারিক। তো আইসোবারিকের সূত্র আমরা দেখলাম ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না ভাইয়া? আচ্ছা, তাই যদি হয় খুব ভালো কথা। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ব্যাপারটা হচ্ছে কেমন, সমচাপ। এই সমচাপের কথাটা আমরা কার পড়েছিলাম? বিজ্ঞানী চার্লস থেকে শিখেছিলাম। হ্যাঁ, বিজ্ঞানী 9-10 পড়েছো, তোমাদের ইন্টারের 10 অধ্যায়ও আছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের। আবার তোমার হচ্ছে যে পরিবেশ রসায়নেও এই সূত্রগুলো আছে। মানে সমচাপ, তাহলে চাপ যদি সমান হয় তখন আমরা কি জানি জানো, যে স্থির চাপে আমরা বলি চার্লসের সূত্র, চার্লসের গ্যাসের উপরে সূত্র। তাহলে আমরা এই চার্লসের সূত্রটা কি বলা হয়? স্থির স্থির চাপে, মানে চাপটা যদি স্থির রাখি, হ্যাঁ, তাহলে কোন পাত্রে গ্যাসের আয়তন যেটা থাকবে সেটাও কি হবে? আয়তন হবে তাপমাত্রার সমানুপাতিক। মানে তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়বে, তাপমাত্রা কমালে আয়তনও কমে যাবে, না এটা বুঝাতে হবে? তার মানে দেখো ভাইয়া, এই আয়তনটা হবে তাপমাত্রার সমানুপাতিক, হবে না? হবে না? হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝুনি ভাইয়া, তা বুঝিয়ে দেবো। বুঝছি, আচ্ছা, সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি। তার মানে আমি বলতে পারি কি ভি, হ্যাঁ, ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। সিম্পল ফর্ম, ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে এটা আমরা বলতে পারি। তার মানে এটা সমান এটা বলতে পারি, যেহেতু ওটা সমান ধ্রুবক এটা সমান ধ্রুবক, তার মানে এটা সমান এটা। মানে ভি ওয়ান বা টি ওয়ান মানে ধ্রুবক হতো, ভি টু বা টি টু মানে ধ্রুবক হতো, তার মানে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, একই কথা, সিম্পল কথা। তাহলে এটার গ্রাফটা কেমন হতে পারে? হ্যাঁ, এটার গ্রাফটা কেমন হতে পারে আমি যদি একটু বলি। দেখো, তাহলে আমি কি করব, আয়তনের সাথে কি চাপের সাথে, কি বলছে, চাপের সাথে হচ্ছে আয়তনের সম্পর্কটা আমরা বের করব। তাহলে এখানে আমরা যদি একটা আঁকি, তাহলে কি চাপের সাথে আয়তন। আচ্ছা, তার মানে চাপ নিব উপরে, আর আয়তন নেব নিচে। এখন বলছে কি ভাইয়া, চাপটা সমান সমচাপ, তার মানে কি, ধরো আমি একটা চাপ দিচ্ছি, ধরো আমি এখানে আছে 5, ধরো যে এখানে আছে 5, হ্যাঁ, তারপরে এই দাগে আছে 10, এ দাগে আছে 15, কথাটা বুঝো। তো আমার মনে মনে ইচ্ছা, তোমার ইচ্ছা হলো তুমি সব সময় 10 চাপ দিবা, 10 চাপ যদি দাও তাহলে কি হলো? দেখো ভাইয়া, এখান থেকে আমরা বুঝছি যে তার আয়তনটা কিন্তু বারবার বাড়ছে। এটা কি এক্স অক্ষ আয়তন? এক্স অক্ষ আয়তন না ভাইয়া, কথা বুঝো। এক্স অক্ষে কি, এক্স অক্ষে হচ্ছে আয়তন আর ওয়াই অক্ষ হচ্ছে চাপ, তাই না? এটাকে যদি বলি চাপ, তাহলে এটা হচ্ছে চাপ। তাহলে এক্স অক্ষে ওয়াই অক্ষ হচ্ছে চাপ, ওয়াই অক্ষে চাপ, আর এক্স অক্ষে কি আয়তন। তার মানে কি দেখো, প্রত্যেকটা সময় চাপগুলো সমান না, কথাটা বুঝো। চাপ সমান না? সমান না? সমান। হ্যাঁ, দেখো প্রত্যেকটা আয়তনের জন্য, মানে প্রত্যেকবার আয়তনের জন্য চাপটা সমান দিচ্ছি না? দিচ্ছি। আয়তনটা কি হচ্ছে ভাইয়া, দেখো
যখন চাপ ছিল 15, যে প্রথম সময়ে চাপ ধরো আয়তন ছিল এটা, পরে আয়তন বাড়ছে, আরো আয়তন বাড়ছে, আয়তন বাড়তে বাড়তে এত দূর এসছে। তার মানে কি স্থির চাপে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তনও বাড়ে, আয়তনও বাড়ছে। বুঝছো? তাহলে এটা হচ্ছে ওর কি, এটা হচ্ছে ওর তোমার হচ্ছে যে এই গ্রাফ, এটা হচ্ছে তার গ্রাফ। চাপ আর আয়তনের গ্রাফ হচ্ছে সমচাপের ক্ষেত্রে এটা। হ্যাঁ, তাহলে সমচাপ যদি বুঝে ফেলো তাহলে আমরা আরেকটা যাই কি, সম আয়তনে যাই। তার মানে কি সম আয়তনে, আজকের ক্লাস ইউটিউবে আছে, বলো বলো বলো। আজকের ক্লাস থেকে ইউটিউবে আছে। হ্যাঁ, কেন? তোমরা যদি না বলো তাহলে ছাড়বো না। না কালকেরটা ছাড়েন নাই, ওটাই বলতেছি যে না সবগুলো কালকেরটা আবার, মানে যখন আমার একটু সময় পাই তখন ছাড়ার সুযোগ পাই, যখন সময় পাই না তখন ছাড়া হয় না। বুঝছো? আচ্ছা, তাইলে একটা কাজ করেন, কালকেরটা আগে ছাড়িয়েন, তারপর আজকে যেটা করাচ্ছেন সেটা ছাড়িয়েন। কালকে কি করেছিলাম? ওই জটিল সংখ্যার কথা বলছো? না না না, জটিল সংখ্যা না, এই তাপগতিবিদ্যারই, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা ছেড়ে দিয়েছি। এটা তাপগতিবিদ্যার সেকেন্ড ক্লাস। হ্যাঁ ছেড়ে দিয়েছি আমি। তাপগতিবিদ্যার ফার্স্ট ক্লাসে ভালো ভিউ আসছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আমাদের যেটা বোঝাই গেলেন সেটাই আবার হচ্ছে। দেখো ভাইয়া, তাহলে সম আয়তন যদি হয়, তাহলে সম আয়তনের সূত্রটা আমরা শিখেছিলাম যে তোমার ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন ভাইয়া তোমরা হয়তো বা বলছো যে আয়তনের সাথে ভি এর সম্পর্ক কেন হয়, তাই না? এটা মনে মনে হতে পারে, মানে কাজের সাথে আমরা জানি ভাইয়া কাজ ইজ ইকুয়াল টু এফ ডি এক্স, তাই না ভাই? এটা জানি। তার মানে এক্স আছে, এখন এফ, এই এফ এর সাথে আমরা একটা সূত্র বের করতে বলতে পারি কি জানো? কেন বারবার বলছি এই কথাটা একটু বুঝাই দিই। দেখো তাহলে দেখো যে এখন এফ আর ডি এক্স এর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন সমায়তন হয়, তার মানে কি আয়তনটা চেঞ্জ হচ্ছে না, মানে কি আয়তনের পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো আমরা আবার জানি পি বা পি ইজ ইকুয়াল টু চাপ ইজ ইকুয়াল টু এফ বাই এ। তার মানে এফ ইজ ইকুয়াল টু বলতে পারি পি আর এ, বলতে পারি না? পারি না? পারি। তার মানে কি এটা আমরা বলতে পারি যে তোমার এফ কে বলতে পারি পি এ ডি এক্স, আর এডি মানে কি ক্ষেত্রফল, আর দূরত্বের গুণফল কি বলে? আয়তন বলে। তাহলে পি ভি এক্স, বুঝছো? পি ভি ডি এক্স। তাহলে ভি যদি সমান না থাকে তার মানে কি ডাব্লিউ জিরো হবে। এখন কি বুঝছো? ভি জিরো মানে কি ডাব্লিউ জিরো। এখন কি ব্যাপারটা ফিল করতে পেরেছো? আচ্ছা, তার মানে কি এটা তাহলে সমায়তনের সূত্রটা আমরা কি শিখেছি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ, এ হচ্ছে কাহিনী। আচ্ছা, তাই যদি হয় এখন এটা সম আয়তন, তার মানে আমরা যদি একটা, এখন আমরা যদি দেখি, মানে এখানে আমরা যদি আয়তন রাখি আর এদিকে যদি আমরা একটা কিছু রাখি তাহলে আরে আচ্ছা সম আয়তন না, ওকে। তাহলে সম আয়তনের ক্ষেত্রে আমরা চাপ আর এসে শিখছি, তাহলে এখানে রাখবো চাপ আর এখানে রাখবো আয়তন। তাহলে এখন দেখো সম আয়তনের ক্ষেত্রে তোমার আয়তন বাড়ানো সেম আর চাপটা বাড়ছে, আয়তনের সাথে সাথে চাপ বাড়ছে। এই সূত্রটা কে দিয়েছেন? এই সূত্রটা, এটার কিন্তু একটা সূত্র আছে, এটা কিন্তু চাপীয় সূত্র, এটা কিন্তু চাপীয় সূত্র। হ্যাঁ, সম আয়তন না, তাহলে আইসোকোরিক সূত্র। সম আয়তন, আয়তন স্থির থাকলে পদার্থের চাপ তাপমাত্রার সাথে সাথে বাড়ে, ঠিক আছে? তাপমাত্রার সাথে সাথে বাড়ে। এটাও কিন্তু পদার্থের চাপও কিন্তু তাপমাত্রার সাথে সাথে বাড়বে, তাপমাত্রার সাথে সাথে কমবে। তার মানে কি? তার মানে পি বাই পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু বলতে পারি পি টু বাই টি টু। হ্যাঁ, এটাও শিখাই দিলাম এখনই। তাই যদি হয় তার মানে কি সময়ের সাথে সাথে কি হয়, সময়ের সাথে সাথে সময় যত বাড়াবো, দুঃখিত, তাপমাত্রা যত বাড়াবো, এটা তাপমাত্রা টেম্পারেচার, মাঝে মধ্যে কনফিউশন লেগে যাচ্ছে রে। টেম্পারেচার যত বাড়াবো চাপও তত বাড়বে, কিন্তু আয়তন দেখো স্থির, মানে আয়তনটাকে আমি স্থির রাখছি। চাপের সূত্রতে আয়তনটা স্থির থাকে, তার মানে কি আয়তন যদি স্থির থাকে আর চাপ যদি বাড়ে, তার মানে আয়তনটা ধরো এটা আছে, ধরো এটা আয়তন, তাহলে আয়তনটা স্থিরই থাকবে, তাহলে আয়তন স্থির, চাপ বাড়তে আছে। কথাটা বুঝছো? তার মানে এই গ্রাফটা হবে এরকম। কথাটাকে বুঝা গেছে না বুঝা যায়নি? আয়তন ঠিকই থাকবে, চাপ চাপ তো বাড়তে আছে, চাপ বাড়ছে কিন্তু আয়তন স্থির। দেখো আয়তন স্থির, কথা বুঝছো? কোনো ঝামেলা আছে? তাহলে এটার গ্রাফটা হচ্ছে এরকম। তার মানে এরকম গ্রাফ দেখলে চাপের সাথে আয়তনের তুমি সিম্পল ভাবে বলে দেবো এটা হচ্ছে এটা কাহিনী। বা তুমি যে কোনো অঙ্কতেও কিন্তু এখন তাপগতিবিদ্যার অঙ্কতে তোমার হচ্ছে এভাবে চিত্র দিয়ে, অর্থাৎ এরকম ডায়াগ্রামাল ফর্মুলা দিয়ে কোশ্চেন থাকবে, তখন তোমাকে পারতে হবে। হ্যাঁ, এগুলো তোমাকে দেখাই দিলাম। যেমন এই যদি আয়তন আর তাপমাত্রার সাথে যদি এরকম লম্বা লাগ থাকে, তার মানে কি এটা হচ্ছে আয়তনটা স্থির। সহজ কথা বলে দিতে পারি, তার মানে কি আয়তন স্থির, আয়তনটা বাড়ছে না, তার মানে আয়তন স্থির। সিম্পল কথা না? সিম্পল কথাবার্তা। আয়তন বাড়ছে না মানে আয়তন স্থির। এখানে দেখো কি চাপ বাড়ছে না মানে চাপ স্থির, আয়তন বাড়ছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আর কি সূত্র ছিল? সমায়তন যদি করি আর কি সূত্র ছিল? সমষ্ণ ছিল, তাই না ভাইয়া? সমষ্ণ কি ছিল? আইসোথার্মাল। তো আইসোথার্মাল যদি হয়, আচ্ছা,
তাহলে আইসোথার্মালে আমরা শিখলাম যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ, মানে কি ডি ইউটা উড়ে গেল, কারণ টি এর সাথে ডি ইউ এর সাথে সম্পর্ক ছিল এফ বাই টু এন আর টি। এখন যদি তাপমাত্রা না থাকে তাহলে ওটা জিরো হয়ে যাবে, তার মানে এটা নাই হয়ে গেল, ডি ইউটা নাই হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ তাহলে সমস্ত তাপমাত্রার সাথে কার সূত্র আছে? তাপের সাথে, সমস্ত তাপের সাথে কার সূত্র? তাপ মানে তাপ দিলে কি হয়? বয়েল হয়। তাহলে এই সূত্রটার সম্পর্ক আছে বয়েল চার্জের সাথে। এখন বয়েল চার্জার কি বলেছেন? তাপমাত্রা যদি আমি স্থির রাখি তাহলে কি হবে জানো? তাপমাত্রা স্থির রাখলে আয়তন হবে চাপের ব্যস্ত অনুপাতিক, তিনি এটা বলেছেন। ঠিক আছে, মানে কি আয়তন হবে, আয়তন হচ্ছে কি চাপের ব্যস্ত অনুপাতিক। কথা বোঝা গেছে? চাপের ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে না? ব্যস্ত অনুপাতিক, কথাটা বুঝো। তার মানে কি, এখন যদি আমি এটা কোণে গুণ করি তাহলে ভিপি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাই না ভাইয়া? তার মানে কি ভি1 পি1 ইজ ইকুয়াল টু ভি2 পি2 বলতে পারি না? পারি। আচ্ছা, তার মানে এখানে আমরা কি করব? এখানে রাখবো আমরা তোমার হচ্ছে যে তাপমাত্রাটা স্থির। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি, তার মানে কি এখানে তাপমাত্রা স্থির আছে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা যদি এরকম একটা সমীকরণ থাকে, এই যে ভিপি, আরে কি রে ঘটনা রে, আচ্ছা এরকম যে সূত্র থাকে ভিপি, তাহলে যদি আমরা এদিকে পি লি, মানে বারবার এখান থেকে ভি লি, দেখো পিভি এর সূত্র, তাহলে পিভি যদি গুণ থাকে, হ্যাঁ, তো এরকম কিন্তু দেখতে পাবো, চার্জিবিলিটির সাহায্যে দেখতে পাবো। তাহলে এই গ্রাফটা এরকম হয়, এরকম অধিবৃত্তের মতো হয়, তাহলে এটাকে বলে অধিবৃত্ত। কথা বোঝা গেছে? তার মানে কি যে আয়তন হচ্ছে, হ্যাঁ, এবং কি চাপও বাড়ছে, কিন্তু সেটা কি সমানুপাতিক হারে না, সেটা কি মানে বৃত্তাকার হারে বাড়ছে। কথা বুঝছো? অধিবৃত্তাকার হারে বাড়ছে, এটা কিন্তু অধিবৃত্ত। তার মানে কি একদম একদম কি নিয়মিত ভাবে বাড়ছে না, অনিয়মিত ভাবে বাড়ছে, এই কারণে এটাকে অধিবৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। কথা বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আরেকটা কি বাকি আছে? তাহলে আরেকটা বাকি আছে আমাদের রুদ্ধ তাপীয়, না উদ্ধতাপীয়, হ্যাঁ তবে মানে তাপই দিব না। আচ্ছা, এডিয়াবেটিক প্রসেস, ইংলিশে লেখা আছে, কি লেখা আছে? এডিয়াবেটিক নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিআই, এডিয়াবেটিক হ্যাঁ প্রসেস, বিএটিআইসি, হ্যাঁ লিখেছি এডিয়াবেটিক প্রসেস। তার মানে এখানে কি দেবো? আমি তাপই দিব না, তাপই যদি না দিই তাহলে ডি ইউ তোমার হচ্ছে ডি ইউ আর প্লাস ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে যদি ডি ডাব্লিউটাকে রাখি তাহলে মাইনাস ডিউ, এটা রাখি, এটা রাখলেই হলো। আচ্ছা, এখানে যদি আমি তাপই না দিই, তাপই যদি না দিই তাহলে এটা একটা সূত্র আছে, হ্যাঁ, এটা সমন্বয় সূত্র। মানে কি তাপ শক্তি, তার মানে কি এখানে তাপমাত্রা, চাপ আর আয়তন, তাপমাত্রা, চাপ আর আয়তন, হ্যাঁ, তাপমাত্রা, চাপ আর আয়তন কোনটাই হচ্ছে স্থির নয়, স্থির নয়। এটা সূত্র কে দিয়েছেন? এটা সূত্র কে দিয়েছেন? বিজ্ঞানী অ্যাভোগাড্রো, গেড্রো, বিজ্ঞানী অ্যাভোগাড্রো সাহেব এই সূত্রটা দিয়েছেন। অ্যাভোগাড্রো সাহেব বলতেছেন যে এই সূত্রটা বলতেছেন কি হবে, যে এরকম হয় তাহলে কি হবে, পি ভি আর টি, এটা হবে তোমার হচ্ছে যে এটা পি ভি বাই টি, এটা হবে ধ্রুবক। তিনি বিজ্ঞানী অ্যাভোগাড্রো সাহেব বলতেছেন। তার মানে কি হবে, পি ভি পি1 টি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2 টি2 হবে। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো সাহেব দিয়েছেন। হ্যাঁ, তোমাদের এটা কিন্তু সুন্দরভাবে পরিবেশ রসায়ন বইয়ে সুন্দরভাবে আসে। তাহলে এখন থেকে পড়া হয়েছে, তার তখন হালকা লাগবে, তাহলে খুব দ্রুত পরিবেশ রসায়ন শেষ করা যাবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা যদি এখন গ্রাফ দেখি কি হবে ভাইয়া, দেখো যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে কোনো কিছু স্থির নাই। মানে আমি যদি এখানে যদি আমি পি আর ভি এর সম্পর্ক আঁকি, আমরা দেখো ভাইয়া এখানে পি আর ভি আছে, মানে পি আর ভি মানে সেম, তার মানে কি ভাইয়া এটার মতো সেম চিত্র হওয়ার কথা না, তাই না ভাইয়া? দেখো পি আর ভি গুণ ছিল, কিন্তু কি হয়েছে ভাইয়া, এখানে তাপমাত্রা একটু ভাগ হয়েছে। এই ভাগ হওয়ার কারণে ধরো এটা যেরকম আছে, এটা কি হবে, একটু খারাপ ভাবে হবে, একটু খারাপ ভাবে হবে। কথাটা বুঝছো? দেখো এটা একদম শুয়ে, মানে ব্যাপারটা পার্থক্যটা কেমন দেখো, পার্থক্যটা হচ্ছে যেটা হচ্ছে পিভি, হ্যাঁ, ওটা কেমন ভাইয়া, এরকম, হ্যাঁ, আর এটা কি খারাপ। কথা বোঝা গেছে এখন? হ্যাঁ কথাটা বুঝতে, মানে এটা কি একটু বেশি সাহিত্য না, এটা একটু বেশি সাহিত্য, হ্যাঁ, আর এটা কিন্তু খারাপ, মানে এই চিত্রটা একটু খারাপ হবে, খারাপ হলে এটা হচ্ছে রুদ্ধতাপীয়। আরেকবার মানে কি ভাইয়া, দেখো আমি বলবো আর বলছি আরেকবার, দেখো যে আমরা দেখেছি ভাইয়া যে সমস্ত প্রক্রিয়ায় তাপটা স্থির, তার মানে এই ধ্রুবকটা যেটা পাই তাহলে বি আর পি গুণ হয়, তাহলে পি আর ভি যদি গুণ হয় তাহলে এই যে এক্স ওয়াই সমীকরণ, এক্স ওয়াই সমীকরণটা হয় একটা অধিবৃত্তের সমীকরণ, বুঝছো? অধিবৃত্তের সমীকরণ, একটু কোণিকে পড়াবো, অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত হয় এরকম দেখতে, এই যে এরকম, হ্যাঁ, এরকম, এরকম হয়, ঠিক আছে, এরকম, ঠিক আছে, অধিবৃত্ত হয় এরকম দেখতে, এই যেটা অধিবৃত্ত। তাহলে আর যদি দেখো এখানে এটা অধিবৃত্ত, পিভি আছে অধিবৃত্ত, কিন্তু এটা টি ভাগ হয়ে গেছে, মানে কমে গেছে, সেখানে এটা একটু খারাপ হবে। এটা এরকম শুয়ে ছিল বেশি,
যে এটা থেকে এটা একটু খারাপ ভাবে থাকবে, একই সূত্র একই চিত্র, খালি একটু খারাপ হবে। এটা দেখো, এটা সাইড আছে, মানে বেশি শুয়ে আছে, কিন্তু এটা একটু বেশি খারাপ, দেখছো? এটা যেরকম ভাবে আছে, কিন্তু এটা কি এরকম লম্বা ভাবে আছে, কিন্তু অধিবৃত্তের মতোই, কিন্তু একটু খারাপ। কথা বোঝা গেছে? ক্লিয়ার? এখান থেকে ক্লিয়ার ভাইয়ারা? হুম। হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা কি কি করে আসলাম। এখন থেকে দেখো, তাহলে আমরা তাপ গতিবেগের প্রথম সূত্র একদম চাপা চাপা করে দিয়েছি, আর কিচ্ছু বাকি নাই। তাপ গতিবেগের প্রথম সূত্রতে কত করা ছিল। দেখো তাপ গতিবিদ্যাতে আমরা দেখো তোমার প্রথমত কি তাপ আর তাপমাত্রাটা পড়েছিলাম। তাপ হচ্ছে শক্তি, তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা কি, যেটা হচ্ছে বস্তু সংশ্লেষে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি যে তাপমাত্রা বেশি থেকে কম তাপমাত্রার দিকে দেওয়া যায়, অ্যাজ লাইক অ্যাজ পানির উচ্চতার সাথে তুলনা করে তাপ শক্তিটা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তাপের পরিমাণকে পানির পরিমাণের সাথে তুলনা করছিলাম, আর তাপমাত্রাকে পানির উচ্চতার সাথে তুলনা করছিলাম। আবার তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা দেখেছি, দুটি বস্তু যদি অপর কোনো বস্তুর সাপেক্ষে তাপের সমবস্থায় থাকে, তো প্রথম উক্ত বস্তুও দ্বয় পরস্পর সাপেক্ষে সমবস্থায় আসবে। অর্থাৎ এটা বস্তু থেকে যে তাপ আসে, এটা বস্তু থেকে তাপ আসে, তো যতক্ষণ পর্যন্ত তাপ আসে তখন তিনটা তাপমাত্রা সমান না হচ্ছে, সমান হলে এই দুটো তাপমাত্রা সমান হয়ে যাবে। কথা বোঝা গেছে? এটা এখানে তিনি প্রথম সূত্র বলেছেন। তারপরে আমরা থার্মোমিটার তৈরি করা শিখেছি। থার্মোমিটারে আমরা সূত্র শিখেছি যে পারদের ক্ষেত্রে উষ্ণায়নের ধর্মটা হচ্ছে প্রসারণ, পরিবাহী তারের ক্ষেত্রে রোধ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এরকম কিন্তু আরো মেলা আছে, দেখেছো না গালিব? হ্যাঁ। আচ্ছা, আবার দেখেছিলাম। আচ্ছা, আবার দেখো দুটি জানা বন্ধুর সাহায্যে আমরা এটা সূত্র বের করেছিলাম। সূত্র বের করে আমরা ফাইনাল ফর্মুলা পেয়েছিলাম। কি পেয়েছিলাম কই রে, আমি কোথাও উড়িয়ে দিয়েছি নাকি? আচ্ছা, এখানে মনে থাকতে পারে, তাহলে নিচে এই যে এটা পেয়েছিলাম না ভাইয়া, এই যে এটা দেখেছো? এখন এক্স মানে ভাই। এই যে এটা, এখন এটা এটা মানে কি, এটা হচ্ছে একটা স্থির বিন্দু। একটা স্থির বিন্দু দিয়ে আমি যদি হ্যাঁ, আইস মানে একটা আইস অজানা বিন্দু, ধরো এটা অজানা বিন্দু, আইস বিন্দু এগুলো দিয়ে আমরা অঙ্ক করেছি। আচ্ছা, তাহলে এগুলো দেওয়ার 15টা সূত্র আমার এখানে আমি উড়িয়ে দিয়েছি, এগুলোকে বুঝতে পারছি, এগুলো মিটে গেছে। তাহলে এটা কি করবো, যদিও ক্লাসে পাবো, তাহলে এটাকে আমি কি করবো, ডিলেট। তাহলে মানে দাঁড়াও তো, যেহেতু উড়িয়ে দিয়েছি এটাকে সবগুলো এগুলো তো উড়িয়ে দিয়েছি, এটাকে নাই করে দিই, এটা করে দিই নাই, এটাকে করে দিই নাই, ভাগ তো দরকার নেই। আচ্ছা, তোমার একটি জানা বিন্দু সাহায্যে আমরা বের করেছি, এবং জানা বিন্দু সাহায্যে বের করার পরে আমরা দেখেছি কি, যে এটা হয় তো হচ্ছে যে একটা অজানা বিন্দুটা যেটা আছে, একটা অজানা বিন্দু, এই যে অজানা বিন্দু দিয়ে জানা বিন্দু মানে তড়িৎ দিয়ে করেছি। তবে এটা কি, এটা কার সাথে খাটে, এটা কেলভিন তাপমাত্রায় খাটে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে কি হয় যে এক্স এর মানটা ঋণাত্মক চলে আসতে পারে, তার মানে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ধরা যাবে না। হ্যাঁ, আবার যদি দেখো যে আমি আগে বলেছি এটা ঋণাত্মক এর জন্য ঘটবে না, এটা 0 ডিগ্রি কেলভিনের সূত্র খাটে না। 0 ডিগ্রি কেলভিন যদি হয়, মানে মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, 0 কেলভিন যদি হয়, তাপমাত্রা 0 হয়ে যাবে, যেটা খাটবে না। মানে এটা কেলভিন তাপমাত্রা ধনাত্মকের জন্য খাটবে। আচ্ছা, তারপরে আমরা বিভিন্ন তাপমাত্রা রূপান্তর শিখেছি। রূপান্তরে যে লাস্টে শিখেছি আমরা, এই যে এটা del c/5 del a/9 del k/5। আচ্ছা, রিক্যাপ করছি, তারপরে আমরা কিছু ম্যাথ করেছি, এগুলো দেখবে। ওকে ওকে ওকে, তারপরে সিস্টেম শিখলাম, যে উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, তাহলে ভাইয়া আমাকে বলো তো যে কে আছো? হামজা, হ্যালো হামজা, জি ভাইয়া। বলো ক্লসিয়াস কি, ক্লসিয়াসটা কে, কি মানে কি জিনিস? কোনটা? ক্লসিয়াস কে জিনিস, ক্লসিয়াস ক্লসিয়াস কি যে বাঁধন, ক্লসিয়াস কি জিনিস? বাদন তো নাই। গালিব, ক্লসিয়াস কি জিনিস, ক্লসিয়াস? কি রে? আরে গাঁজা খোর রে, হাই হাই রে, আরে গেলে ঘর সংসার কেমন করে হবে? আচ্ছা, উন্নত সিস্টেম মানে কি, আমি এখন জানতে পারবো। উন্নত সিস্টেম মানে কি, ভরও ভরও বিনিময় হয়, আর কি তাপও বিনিময় হয়, দুটাই বিনিময় হয়। হ্যাঁ, বদ্ধ সিস্টেমে কি হয়, বদ্ধ সিস্টেমে কি হয়, শুধু মানে বদ্ধ শক্তি সিস্টেমে খালি বিনিময় হয়, তাপ ভর তাপ বিনিময় হয় তাপ না। ভর বিনিময় হয় না, খালি শক্তি বিনিময় হয়, তাই না ভাইয়া? মানে শক্তি হ্যাঁ, বিনিময় আর হয়। বিচ্ছিন্ন আর সিস্টেমে বিচ্ছিন্ন সিস্টেমে পুরোটাই বিনিময় দুইটাই হবে না, বিনিময় হয় না। মানে কুপরিবাহী তাতে তৈরি করবো। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম তৈরি করতে হলে কিতে তৈরি করবো, কুপরিবাহী পাত্রতে তৈরি করবো নাকি? হুম হুম। তাপ যদি বিনিময় না করতে পারে, তারপরে আমরা বললাম কি ভাই, জুলের সূত্র। ধরলেন যে ওইটা মানে কি, কি ওইটা নাই কি? কোনটা কোনটা, আচ্ছা আমি বলে দিচ্ছি। তখন দেখো জুল সাহেব তাপগতিবিদ্যার প্রথম সূত্র বললাম। জুল সাহেব বলেছেন যে আমি যদি তাপমাত্রা দিই, তার মধ্যে আমি যদি তাপ দিই, এটাতে তাপ দিই, তাহলে তার কাজ হবে, মানে কি এখানে একটা কাজ হবে। এখানে যদি আমি একটা চিত্র আঁকতাম, তাহলে একটা কাজ হতো, মানে এটা একটু পানির পাত্রটা উপরে উঠে যেত, পানি গেলে গরম হতে হতে একটু একটু প্রসারণ হতো, মানে উপরে উঠতো, তার মানে কাজ হয়েছে, কাজটা হয়েছে। এই কাজটা যে হয়েছে, এখানে একটা অন্তর শক্তি আছে যেটা তিনি হিসাব করেন না। ওটা কি বিজ্ঞানিক ক্লসিয়াস, হায় গাঁজা করে গেল রে। বিজ্ঞানী ক্লসিয়াস সাহেব বললেন যে অন্তর শক্তিটাকে ধরতে হবে, আমি কি লিখে দিনি?
তার মানে কি তাপগতিবেদের প্রথম সূত্রটাকে সম্পূর্ণ করেছেন বিজ্ঞানী ক্লসিয়াস। কথা বোঝা গেছে? তিনি বলেছেন যে অন্তঃশক্তিটা লাগবে, কারণ এর ভিতরে অন্তঃশক্তিও থাকে। অন্তঃশক্তি থাকবে, অন্তঃশক্তি কিভাবে থাকে? অন্তঃশক্তির পরিবর্তনটা আমরা হিসাব করি, এখানে সবগুলোর ক্ষেত্রে পরিবর্তন ধরে নিয়েছি। তাই যদি করি তাহলে আমরা শূন্যতম সূত্র থেকে কি শিখেছি, প্রথম সূত্র থেকে কি শিখেছি আমরা দেখলাম। তো ডিকিউ এর মান যদি পজিটিভ হয় কিভাবে হবে, যখন সিস্টেম তাপ গ্রহণ করবে, আর নেগেটিভ হবে কখন, সিস্টেম যদি তাপ দিয়ে দেয়। অন্তঃশক্তি কখন পজিটিভ হবে, যে তাপমাত্রা বাড়ায়, অন্তঃশক্তির সাথে সম্পর্ক ছিল টি এর, হ্যাঁ, আর তাপমাত্রা কমালে এটা হচ্ছে ঋণাত্মক হবে। আর ডিকিউ এর সম্পর্ক আছে আয়তনে, আমরা দেখলাম যে কি ডেল এর সম্পর্ক ছিল তোমার এফ ডি, মানে এফ ভি এরকম কিছু ছিল। আচ্ছা, তাহলে আয়তন বাড়ালে আয়তন কমালে। আমরা দেখলাম সমচাপের ক্ষেত্রে কি সূত্র হয়, সমষ্ণের ক্ষেত্রে কি সূত্র হয়, সমায়তনের ক্ষেত্রে কি হয়, রুদ্ধতাপের ক্ষেত্রে কি সূত্র হয় আমরা দেখলাম। তারপরে আমরা এগুলোর ক্ষেত্রে গ্রাফ তৈরি করাও শিখলাম, তাই না ভাইয়া? যে এটা কি, এটা তাহলে কি, এটা ছিল তোমার কি, এটা হচ্ছে সমচাপ, তার মানে সমচাপ দেখেই বুঝতে পারছি তোমার চাপ সমান, দেখো চাপ সমান হলে এরকম হবে, দেখেছো? তার মানে কি এটা হচ্ছে কি আয়তন, আয়তন আয়তন ওখানে সমচাপ। কি ওখানে কি গ্রাফ দিয়ে বলবে যে এটা কি অবস্থায় আছে বর্ণনা করো? বর্ণনা অঙ্ক দিবে, ডাইরেক্ট অঙ্ক, ঠিক আছে? ও ডাইরেক্ট অঙ্ক দিবে। এটা দেখে বুঝতে পারছি কি এটা হচ্ছে সমায়তন, হ্যাঁ। আর এটা দেখে বুঝতে পারছি কি যে যদি চাপের সাথে আয়তন সম্পর্ক এরকম হয়, তার মানে কি যদি একটু মানে ভালোভাবে হয়, মানে বেশি বাঁকা হয় অতিবৃত্ত, এবং এটা কি হবে সমষ্ণ। আর যদি খারাপ হয়ে বাঁকা থাকে, খারাপ হয়ে বাঁকা থাকে, তাহলে আমরা কি বলতে পারি, তাপীয়, নাকি ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা রিক্যাপ করে দিলাম, হ্যাঁ। আর কি লিখেছি, আর এই যে এটাকে বুঝাচ্ছিলাম খারাপ বাঁকা। আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে দিই, আমি বাজারটা করে চলে আসি, আবার শুরু করছি, হ্যাঁ। অঙ্ক করো ভাই, পরে। ফিজিক্স কি শুরু করাবেন এটাই? যদি তোমরা চাও যে ফিজিক্স ম্যাথ করবো, যদি তোমরা চাও পরিবেশ রসায়ন করবো, যেতে চাইবা? ইয়া করান, ওই অন্যটা করাইলে হয়। আচ্ছা, তাহলে আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রিটা করান তাইলে ভালো হয়। ম্যাথ কালকে সকালে করবো, তাহলে কেমিস্ট্রি শুরু করে ম্যাথ দেবো, ঠিক আছে? জীববিজ্ঞান যেটাই করাবেন কালকে সকালে ও, বাজার করে এসে খালি রসায়নটা পড়াই দিন। আচ্ছা, তাহলে আমি বাজারটা করে আসি, তাহলে তোমাদেরকে আগে মালটা দিয়ে দিই। তাহলে এই ভাইয়ারা এই যে এখানে কই রে, দাঁড়াও, এ টেবিলকে বুঝতে পারলাম ভেঙে, যেটা মডিফাই করে দিয়েছি আমি, টেবিলকে ভেঙে। ল্যাপটপ আঁটছিল না, আঁটবে না, না না আঁটবে। আপনার স্টুডেন্টটা ভালোই আঁকতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই হেভি ট্যালেন্ট। ওরা তোমার ছোট থেকে এমন ভাবে মানুষ করেছে, বুঝলা? ওরা এখন থেকে ইংরেজি বই, ইংরেজি বই পড়ে, তোমার ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এখন থেকে, 6 থেকেই, হ্যাঁ। ইংরেজি গ্রামারে কোনো অসুবিধা নেই। আবার ম্যাথের এমন ভাবে প্র্যাকটিস করে, এসএসসি লেভেলের পর্যন্ত ম্যাথ পড়ে। কথা বুঝলাম? বাহ, ভালোই তো। এসএসসি লেভেল পর্যন্ত ক্যাডেটের প্রিপারেশন নিচ্ছে। আবার তোমার মানে সব দিকে ট্যালেন্ট এবং জ্ঞান বুদ্ধি হলো, কিভাবে মানে একটা মানুষকে কিভাবে সম্বোধন করতে হয় এগুলো জানে। আচ্ছা, এটা তো গ্রুপে দিলেই হবে। তাহলে এই হলো কাহিনী, দিয়ে দিলাম। এই যে তাহলে দেখো মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলো, ঠিকই আছে হিসাব। তাইলে আমি একটু বাজারটা করে চলে আসি। তাইলে এটা থার্মোডাইনামিক্স এর 2 নাম্বার ক্লাস। 3 নাম্বার জি দাদা। একটা আমাদের এখানে করে দিয়ে গেলেন, কালকে একটা করাইলেন। হ্যাঁ, আরে আজকে একটা করলাম, কয়টা হলো? কালকে একটা ইউটিউবে ছাড়ছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। ও ভাই কয়টায় শুরু করবেন কেমিস্ট্রি? আমি এসে এসে কল দিয়ে দেবো, সব থেকে কল দেবো, সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আগে আছে। গ্রুপে মেসেজ দেবো।